মুভিটির নাম আনুক্তা। কারাভালি নামক একটি গ্রামে রাতের বেলা হঠাৎ একটা লোকের রহস্যজনকভাবে মৃত্যু হয়। সবাই মনে করে এই হত্যাটা হয়তো ভূতে করেছে, কিন্তু একজন পুলিশ অফিসার যখন সেই কেসটার ইনভেস্টিগেশন করার জন্য তার নতুন বিয়ে করা বউকে নিয়ে সেই গ্রামে কয়েকদিন থাকতে যায়, তখন শুরু হয় একের পর এক টুইস্ট। কাহিনী একটু পর পর নতুন এক মোড় নিতে শুরু করে। আর হ্যাঁ, মুভির শেষে গিয়ে যে টুইস্টটা বের হয় তা তো পুরো অবাক করে দেওয়ার মতো। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমার তোমার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় বেঙ্গালুরু শহরের পাশে কারাভালি নামের একটি গ্রামে। এই গ্রামেরই ভাস্কর রায় নামের একজন পলিটিশিয়ানকে মাতাল অবস্থায় দেখতে পায়। ভাস্কর একজনের থেকে টাকা পায়, তাই ভাস্কর সেই লোকটিকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু সেই লোকের নাম্বারটা বন্ধ দেখানোর কারণে ভাস্কর প্রচুর ক্ষেপে গিয়ে একটা অটোতে করে বাড়িতে আসতে থাকে। রাস্তার মাঝে বড় একটা গাছ পড়ে থাকতে দেখে ড্রাইভার গাড়ি থামায় এবং ড্রাইভার ভাস্করকে জঙ্গলের মাঝের শর্টকাট রাস্তা দিয়ে যেতে বলে। ভাস্কর তখন ড্রাইভারের থেকে একটা টর্চ লাইট নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে, আর ড্রাইভার তাকে সাবধানে যেতে বলে গাড়ি ব্যাক করে শহরের দিকে ফিরে যায়। তো ভাস্কর জঙ্গলের মাঝ দিয়ে আসার সময় হঠাৎ কিছু একটা নড়াচড়ার আওয়াজ শুনতে পায়, আর তখনই জঙ্গলের ভিতরের পুরনো বাংলোতে আলো জ্বলে ওঠে, যেটা প্রায় কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় তার ফোনে একটা কল আসলে সে কলটা রিসিভ করে কথা বলতেই ভয়ে তার হাত থেকে ফোনটা পড়ে যায়। তখনই সেখানে অদ্ভুত কিছু একটা দেখে ভাস্কর চমকে ওঠে, আর সিন স্কিপ হয়ে চলে আসে পরের দিন সকালে। পুলিশ জঙ্গলে এসে ভাস্করের ডেড বডি আর একটি ঘড়ি খুঁজে পায়। তার মৃত্যুর কারণ জানতে চাইলে গ্রামের লোকজন পুলিশকে বলে জঙ্গলের এই পুরনো বাংলোর কাছে এর আগেও অনেককে মৃত অবস্থায় পাওয়া গেছে। সবাই বিশ্বাস করে যে এই বাংলোতে কোনো ভূত বা প্রেতাত্মা আছে। এরপর 1 মাস পার হয়ে যায়, কিন্তু ভাস্করের কেসের কোনো উন্নতি হয় না। বিষয়টা মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় মিনিস্টার কেসটা সমাধানের জন্য চাপ দেয়। তখন পুলিশ কমিশনার ক্রাইম ব্রাঞ্চের অফিসার কার্তিককে কেসটা সমাধানের দায়িত্ব দেয়। পুলিশে জয়েন করার পর কার্তিক তার ওয়াইফ তানভিকে নিয়ে বেঙ্গালুরে আসে, কিন্তু কাজের চাপে সে তানভিকে ঠিকমতো সময় দিতে পারে না, যে কারণে তানভি ধীরে ধীরে আপসেট হয়ে পড়ে। একদিন জগিং করে বাড়ি ফেরার সময় ডেভিড নামের এক লোক তানভির কাছে এসে কার্তিকের খোঁজ করে, কিন্তু কার্তিক তখন শহরের বাইরে থাকার কারণে লোকটি কিছু না বলেই চলে যায়। লোকটির তাকানো তানভির কাছে কেমন জানি সন্দেহজনক মনে হয়। কিছুদিন পর ডেভিড কার্তিককে কল করে বলে যে সে কার্তিককে কিছু কথা বলার জন্য কয়েকদিন থেকে চেষ্টা করতেছে। ঠিক তখনই কমিশনারের কল আসলে কার্তিক ডেভিডের কল হোল্ড করে কমিশনারের সাথে কথা বলে। কমিশনার ভাস্করের কেসের ব্যাপারে কথা বললে কার্তিক কমিশনারের কাছে রিকোয়েস্ট করে যে ঘটনাস্থলের পাশে একটা পুরনো বাংলো আছে, সে সেখানে গিয়ে সেই বাংলোতে থেকে ভাস্করের কেসটি ইনভেস্টিগেশন করবে। কমিশনারের সাথে কথা বলা শেষে কার্তিক ডেভিডের কাছে কল ব্যাক করলে আমরা দেখি অনেক দেরি হয়ে গেছে, ডেভিড পিসিও থেকে চলে গেছে। সিন চলে আসে কারাভালিতে। এই গ্রামেরই একটি লোক কৃষ্ণাপ্পা রামাইয়া নামের একজন কনস্টেবল কৃষ্ণাপ্পাকে ফোন করে বলে যে তার সিনিয়র স্যার কার্তিক তাদের কারাভালি গ্রামে জমি কিনতে যাচ্ছে, তাই সে যেন কার্তিক স্যারের থাকার ব্যবস্থা করে। আসলে কার্তিক যে ওই গ্রামে ভাস্করের কেস ইনভেস্টিগেশন করতে যাচ্ছে এই ব্যাপারটা কৃষ্ণাপ্পার কাছে গোপন করা হয়। পরের সিনে আমরা কারাভালি গ্রামের জমিদার ধর্মানাকে দেখতে পাই। কৃষ্ণাপ্পা ধর্মানার কাছে এসে বলে তার এক পরিচিত লোক কিছু জমি কেনার জন্য গ্রামে আসবে, তাই সে জঙ্গলের পুরনো বাংলোতে তার থাকার ব্যবস্থা করে দিতে চাচ্ছে। কিন্তু ধর্মানা কৃষ্ণাপ্পাকে বলে ওই বাংলো সম্পর্কে সব জানোই তো। তখন কৃষ্ণাপ্পা বলে তারা শহরের লোক, এসব ভূত প্রেতে ওরা বিশ্বাস করবে না, এছাড়াও সে সারাক্ষণ তাদের দেখাশোনা করবে, তাই তাদের কোনো সমস্যা হবে না। তখন ধর্মানা তাকে অনুমতি দিয়ে বলে বাংলোর চাবিটা হারিয়ে গেছে, কিছুদিনের ভিতরে সে একটা নতুন চাবি বানিয়ে দিবে। এদিকে বেঙ্গালুরুতে কার্তিকের বাড়িতে কোরিয়ারে একটা পার্সেল আসলে তানভি সেটা রিসিভ করে। ভিতরে কি আছে না দেখেই তানভি সেটা ড্রয়ারে রেখে দেয়, আর তখনই তার কেমন জানি একটা অস্বস্তি ফিল হয়। কার্তিক কাজের চাপে সেদিন বাড়িতে আসে না, তাই তানভি একাই ঘুমানোর সময় হঠাৎ কিছু দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যা সে আগে কখনো দেখেনি। ভয়ে তানভির ঘুম ভেঙে গেলে পানি খেতে ড্রয়িং রুমে এসে দেখে ঘড়ির কাঁটা থেমে আছে, আর তখনই জানালার পাশ দিয়ে একটা ছায়া উঠতে চলে যায়। তানভি দরজার কাছে এসে দেখে কে যেন দরজাটা খুলে রেখেছে। সেটা দেখেই তানভি ভয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। সকালে হঠাৎ কলিং বেলের শব্দ শুনে তানভি দরজা খুলতে আসার সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বেজে আছে। তানভি দরজা খুলে দেখে একটা ছেলে নিউজ পেপার দিতে এসেছে। তানভি ছেলেটাকে বলে আজ কেন এত দেরিতে নিউজ পেপার দিতে এসেছো, এখন তো 12:30 বাজে। ছেলেটা তাকে বলে সে তো ঠিক সময়ে এসেছে, আর এখন তো 7:30 বাজে। এটা শুনে তানভি খুব অবাক হয়। সে ঘরে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখনো 12:30 বেজে আছে।
কিছুক্ষণ পর কার্তিক ফিরে আসলে সে কার্তিককে গত রাতের ঘটনাটা বলতে যাবে, এই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 8:30 বাজতেছে। তাই সে কার্তিককে আর কিছু বলে না, কারণ কার্তিক হয়তো তার কথা বিশ্বাস করবে না। এরপর রাতে কার্তিক তানভীর কাছে জানতে চায় সে ভূতে বিশ্বাস করে কিনা। তানভী তখন অবাক হয়ে বলে সে এই কথা কেন জানতে চাচ্ছে। কার্তিক বলে তার কাছে একটা কেস আছে যেটাতে জঙ্গলের মাঝে একটা লোককে হত্যা করা হয়েছে, কিন্তু স্থানীয় লোকজন বলছে যে এই হত্যাটি জঙ্গলের একটা পুরনো বাংলোর ভূত করেছে। তানভী তখন কার্তিককে বলে এগুলো অবিশ্বাস করার কিছু নেই, কারণ এগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। রাতে ঘুমানোর সময় তানভী আবারও সেই দুঃস্বপ্নগুলো দেখতে শুরু করে, যেখানে সে জঙ্গলের মাঝে একটি পুরাতন বাংলো আর কিছু মুখোশ পরা লোককে দেখতে পায়। হঠাৎ তার ঘুম ভেঙে গেলে সে একটা শব্দ শুনে ড্রয়িং রুমে এসে দেখে বাতাসের কারণে জানালা থেকে শব্দ আসতেছে। এই সময় টিভিতে ভয়ঙ্কর একটা মুখ দেখে তানভী চিৎকার করে ওঠে। তখনই কার্তিক এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন কার্তিক তানভীকে তার এক ফ্রেন্ডের কাছে পাঠায় যে একজন সাইকোলজিস্ট। তারা গল্প করার সময় কার্তিক তানভীকে কল করে একটা পার্সেলের বিষয়ে জানতে চায়, যেটা কুরিয়ারে তার বাড়িতে আসার কথা। তানভীর তখন সেই পার্সেলের কথা মনে পড়ে আর বাড়িতে এসে পার্সেলটি বের করে দেখে সেটাতে একটা চাবি আছে। কিন্তু তানভী সেই চাবিটা হাতে নিয়ে ভালোভাবে দেখতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। সিন চলে আসে হাসপাতালে। ডক্টর তানভীকে রেস্ট নিতে বলে। এই সময় কার্তিকের সাইকোলজিস্ট ফ্রেন্ড তাকে বলে তানভী একা থাকার কারণে সে খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছে, তাই হয়তো এসব প্রবলেম হচ্ছে, এই জন্য এখন তার রেস্টের প্রয়োজন। সাইকোলজিস্ট কার্তিককে বলে সে যেন তানভীকে কোথাও ঘুরতে নিয়ে যায়, যাতে সে এই ডিপ্রেশন থেকে বের হতে পারে। নেক্সট সিনে কার্তিক তানভীকে নিয়ে কারাভালির সেই পুরনো বাংলোতে আসে। তানভী এসেই বাংলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এই সময় কৃষ্ণাপ্পা আর গোপাল নামের একজন এসে কার্তিককে বলে তারা দুজনে তাদের সবকিছু দেখাশোনা করবে। কার্তিক বাংলোর চাবি চাইলে কৃষ্ণাপ্পা বলে তারা ধর্মানার থেকে চাবিটা আনতে ভুলে গেছে, তাই সেখানে গিয়ে চাবিটা আনতে হবে। এরপর কার্তিক কৃষ্ণাপ্পাকে নিয়ে চাবি আনতে যাওয়ার সময় তানভীকে তাদের সাথে যেতে বলে, কিন্তু তানভী বলে সে এখানেই অপেক্ষা করবে। সিন চলে আসে ধর্মানার বাড়িতে। কৃষ্ণাপ্পা ধর্মানা আর তার ওয়াইফ বীণা শেট্টির সাথে কার্তিকের পরিচয় করিয়ে দেয়। গল্পের মাঝে কৃষ্ণাপ্পা বাংলোর চাবি চাইলে ধর্মানা বলে চাবিটি এখনো বানানো হয়নি আর একদিন সময় লাগবে, তাই সে কৃষ্ণাপ্পাকে কার্তিক আর তার স্ত্রীর অন্য আরেকটি জায়গার ব্যবস্থা করতে বলে। এদিকে তানভী বাংলোটি দেখতে দেখতে হঠাৎ দরজার কাছে এসে দেখে সেটাতে অনেক পুরনো একটি তালা দেওয়া আছে। হঠাৎ তানভীর মনে পড়ে তার পকেটে একটা চাবি আছে যেটা কুরিয়ারে তার বাড়িতে এসেছিল। তানভী সেই চাবি দিয়ে ট্রাই করতেই বাংলোর দরজা খুলে যায়। এই সময় কার্তিক ফিরে এসে দেখে তানভী দরজা খুলে ভিতরে ঢুকেছে। সে তানভীর কাছে এই চাবির বিষয়ে জানতে চাইলে তানভী বলে কুরিয়ারে এই চাবিটি তাদের বাড়িতে এসেছিল, কিন্তু কে পাঠিয়েছে সেটা সে জানে না। রাতে বনফায়ারে বসে সকলে গল্প করার সময় জঙ্গলের ভিতর থেকে কেউ একজন তাদেরকে ফলো করতে থাকে। এই সময় কার্তিক কৃষ্ণাপ্পার কাছে ভাস্করের খুনের বিষয়ে জানতে চাইলে কৃষ্ণাপ্পা তাকে বলে এটা নিছক একটা হত্যাকাণ্ড, কিন্তু মানুষ এটিকে ভূতের কাহিনী বলে ছড়িয়ে দিয়েছে, তাই সে কার্তিককে এসব বিশ্বাস করতে নিষেধ করে। এই সময় ধর্মানার ছেলে বিক্রম শেট্টি নতুন মেহমানদের অবস্থা সম্পর্কে জানার জন্য সেখানে আসে। সে কথার মাঝে তানভীর দিকে কুনজরে একবার দেখে নেয়। নেক্সট সিনে কার্তিক দেখে কেউ একজন তানভীকে আলমারিতে মুখ বেঁধে রেখেছে আর সে মাথা দিয়ে আঘাত করে আলমারি খোলার চেষ্টা করছে। হঠাৎ কার্তিকের ঘুম ভেঙে যায়। সে আসলে এসব স্বপ্ন দেখছিল, তবুও সে কেন এমন স্বপ্ন দেখলো এটা জানার জন্য আলমারিটা খুলে দেখে সেখানে কিছুই নেই। কিন্তু তারপরে একটা ড্রয়ার খুলতেই কিছু জুয়েলারি পড়ে যায়। কার্তিক সেই জুয়েলারিগুলো ভালো করে ফলো করলে সেগুলোতে মেয়েদের একটা চুল খুঁজে পায়। সকালে তানভীকে নিয়ে মন্দিরে যাওয়ার সময় কার্তিক গাড়ির চাবি আনতে ঘরে ঢোকে। তখন সে মেঝেতে একটা সিম কার্ডের পরিত্যক্ত প্যাকেট পড়ে থাকতে দেখে, যেটা অনেকদিন আগে থেকেই এখানে পড়েছিল। মন্দির থেকে ফেরার সময় তানভী কিছু কেনাকাটা করতে চাইলে কার্তিক তাকে নিয়ে মার্কেটে আসে। এই সময় তানভী কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কার্তিকের কাছে কনস্টেবল রামায়ার কল আসে। কার্তিক তখন কনস্টেবল রামায়ার সাথে দেখা করতে শপিং মলের বাহিরে আসে। এমন সময় তানভী দেখে মাফলার পরে একটা লোক কার্তিককে ফলো করতেছে। লোকটি আসলে ডেভিড। সে কার্তিককে কিছু বলার জন্য ডাকার চেষ্টা করতেছে। এমন সময় কনস্টেবল রামায়াকে আসতে দেখে ডেভিড পিছনে সরে যায়। কার্তিক রামায়ার সাথে দেখা করে ভাস্করের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে ফিরে আসলে তানভী তাকে বলে সে মাফলার পরে একটা লোককে দেখেছে যে তাকে ফলো করতেছিল। লোকটিকে সে বেঙ্গালুরুও দেখেছে যে কার্তিকের খোঁজে এসেছিল,
কিন্তু কার্তিক লোকটিকে চিনতে পারে না, কারণ সে কখনোই লোকটিকে দেখেনি। তখন তানভি বলে, এই লোকটি মনে হয় কুরিয়ার করে চাবিটা আমাদের বাসায় পাঠিয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভাস্করের কেসটা শুরুর দিকে কার্তিক ভাস্করের ডেড স্পটে এসে সেই জায়গাটি তল্লাশি করলে সেখানে ওই চাবিটা খুঁজে পেয়েছিল, যেটা দেখে কার্তিক বুঝতে পারে যে ভাস্করকে কোনো ভূত নয় বরং মানুষই মেরেছে, আর এই চাবিটা নিশ্চয়ই তার কাছ থেকেই পড়ে গেছে। কিন্তু এই চাবিটা কার বা এই চাবিটা কোন বাসার সেটা সে পার্সোনালি তদন্ত করার স্বার্থে সেই চাবিটা কুরিয়ার করে তার বাসাতে পাঠিয়েছিল। অর্থাৎ এটা ক্লিয়ার হয় যে ওই চাবিটা কার্তিক নিজেই তার বাসায় কুরিয়ার করেছিল। সিন বর্তমানে চলে আসে। কার্তিক বাংলোতে পাওয়া সেই সিম কার্ডের প্যাকেটটা কার সেটা জানার জন্য সিমের দোকানে আসলে সেখানে সিসি ক্যামেরা লাগানো দেখতে পায়। অন্যদিকে বিক্রম আর তার এক ফ্রেন্ড পুরনো বাংলোতে এসে কার্তিকের রয়্যাল এনফিল্ড বাইকটা দেখতেছে। এই সময় তানভি শহর থেকে অনেকগুলো ব্যাগ নিয়ে ফিরে আসলে বিক্রম তানভির সাথে ক্লোজ হওয়ার জন্য তানভিকে সাহায্য করতে আসে, কিন্তু কৃষ্ণাপ্পা এসে তানভিকে সাহায্য করে, যার ফলে বিক্রম আর সুযোগটা পায় না। রাতে কার্তিক বাংলোতে ফিরে এসে ঘরে ঢুকতে গেলে তানভি একটু অপেক্ষা করতে বলে, কারণ সে কার্তিককে সারপ্রাইজ দেওয়ার জন্য সাজতেছে। হঠাৎ এমন সময় বিদ্যুৎ চলে যায় আর কার্তিক তখন ঘরে ঢুকে দেখে তানভি ঘরে নেই। এই সময় কার্তিক বাংলোর বাহিরে কাউকে দৌড়ে যেতে দেখে তার পিছে পিছে যেতে থাকে। হঠাৎ কার্তিক একটা সমাধি দেখে থমকে দাঁড়ায়। সে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে সেটা 1992 সালের একটা সমাধিস্থল। এরপরে বাংলোতে আলো জ্বলে ওঠে আর কার্তিক তখনই ঘরে ফিরে এসে দেখে তানভি সেন্সলেস হয়ে পড়ে আছে। কার্তিক তানভিকে তুলতে গিয়ে দেখে সে কিছু জুয়েলারি পরেছে। কার্তিক তখন জানতে চায় সে এগুলো কোথায় পেল। তখন তানভি বলে এগুলো সে পুরাতন একটা ড্রয়ারে খুঁজে পেয়েছে। আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সে কার্তিককে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো পড়েছে। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পর কি হয়েছে সেটা আর বলতে পারে না। এরপর কার্তিক তানভিকে শুয়ে দিয়ে জুয়েলারিগুলো খুলে নেয়। সিন চলে আসে ধর্মানার বাড়িতে। কার্তিক একটা ছবির সামনে দাঁড়িয়ে সেটা দেখতেছে। এমন সময় ধর্মানা এসে তাকে বলে এটা তার প্রথম স্ত্রী অনুপমা শেট্টির ছবি। 25 বছর আগে ধর্মানা তাকে হারিয়েছে। এরপর ধর্মানা আর কার্তিক জমির বিষয় নিয়ে কথা বলার সময় ধর্মানার শ্যালক রাজশেখর সেখানে আসে। ধর্মানা কার্তিকের সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বলে সে এই এলাকার একজন নামকরা লয়ার। এরপর গল্পের মাঝে রাজশেখর কার্তিককে তাদের গ্রামের বার্ষিক দাইভাকুলা অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করে। ধর্মানার বাড়ি থেকে আসার সময় রাস্তার মাঝে ডেভিড কার্তিককে থামিয়ে দেয়। কার্তিক বুঝতে পারে এই লোকটি তাকে কয়েকদিন ধরে ফলো করতেছে, তাই কার্তিক ডেভিডের কাছে জানতে চায় সে কেন তাকে ফলো করছে। তখন ডেভিড বলে সে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। কার্তিক সেটা শুনতে চাইলে ডেভিড বলে এর আগে সে কিছু প্রমাণ দেখাতে চায় যা তার সব রহস্য প্রকাশ করবে। এরপর কার্তিক ডেভিডের সঙ্গে জঙ্গলের মাঝে একটা কুঁড়ে ঘরে এসে দেখে সেখানে একটা বৃদ্ধ মহিলা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। বৃদ্ধ মহিলাটি কার্তিককে বলে তার নাম ম্যারি। আজ থেকে 25 বছর আগে সে ধর্মানার বাড়িতে কাজ করত। সে কার্তিকের ফিরে আসার জন্য অনেক বছর থেকে অপেক্ষা করছে, কারণ সে কার্তিককে কিছু বলতে চায়। সিন ফ্ল্যাশব্যাকে আসে আর আমরা দেখি দেবীর মতো সুন্দর দেখতে ধর্মানার প্রথম স্ত্রী অনুপমা শেট্টি পুজো করতেছে। রাতে গ্রামে দাইভাকুলা অনুষ্ঠান হবে। অনুপমা ধর্মানার সাথে সেই অনুষ্ঠান দেখতে যাবে, তাই সে ম্যারিকে বাড়ির চাবি দিয়ে তার ছেলেকে দেখাশোনা করতে বলে। রাতে ম্যারি কাজ শেষ করে অনুপমাকে চাবি ফিরিয়ে দিতে এসে দেখে ধর্মানা আর অনুপমা মাটিতে পড়ে আছে। ম্যারি তখনই অনুপমার কাছে এসে দেখে তার মাথা থেকে রক্ত পড়তেছে, তাই সে পানি আনতে রান্নাঘরে যায়। রান্নাঘর থেকে পানি নিয়ে ফিরে আসতেই ম্যারি বারান্দায় একটা লোককে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে রান্নাঘরে গিয়ে একটা দা নিয়ে ধীরে ধীরে ধর্মানার ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, যাতে লোকটি ধর্মানার ছেলের কোনো ক্ষতি করতে না পারে। সেখান থেকে পালিয়ে আসার সময় ম্যারির ডেভিডের সাথে দেখা হলে দুজনে মিলে ধর্মানার ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু সেই সময় ধর্মানার বাড়ি থেকে পুলিশ স্টেশনে কল করে জানায় যে ম্যারি নামের এক কাজের মহিলা ধর্মানার স্ত্রীকে মেরে তার ছেলেকে নিয়ে পালিয়েছে। ম্যারি স্টেশনের বাইরে থেকে এটা শুনেই বুঝতে পারে এখন সে থানায় গেলে পুলিশ উল্টো তাকে ধরে ফেলবে, তাই সে ডেভিডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে আর এখানেই একটা বিশাল টুইস্ট রিভিল হয়। ম্যারি বলে কার্তিকই ধর্মানার সেই হারিয়ে যাওয়া ছেলে। এটা শুনেই কার্তিক তো চমকে ওঠে। এরপর ম্যারি কার্তিককে তার ছোটবেলার একটা ফটো দেখায়, যেটাতে ধর্মানা আর অনুপমা তাকে কোলে নিয়ে বসে আছে। ম্যারি তখন কার্তিককে বলে সে যখন কার্তিককে নিয়ে পালিয়ে আসে তখন সেখানে ধর্মানা আর অনুপমা দুজনেই পড়েছিল, কিন্তু সে এখন দেখছে যে ধর্মানা বেঁচে আছে আর অনুপমা মারা গেছে।
তাই তার কাছে মনে হয় অনুপমার মারা যাওয়ার পিছনে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। ডেভিড কার্তিককে বলে সেই রাতেই তারা কার্তিককে ফাদারের হাতে তুলে দেয়। তার পরের দিন সকালেই পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে। সেই থেকেই ডেভিড আর মেরি গ্রাম ছেড়ে এসে এই জঙ্গলেই লুকিয়ে আছে। একদিন ডেভিড আবারও সেই গ্রামে ফিরে গেলে সেখানে ধর্মানাকে জীবিত অবস্থায় দেখতে পায়। এরপর সে খোঁজ নিয়ে জানতে পারে রাজশেখর তার বোন বিনার সাথে ধর্মানার বিয়ে দিয়েছে আর তাদের একটা ছেলেও আছে। কার্তিক তখন বলে সে জানে না এসব সত্য কিনা, তবে যদি এটা সত্যই হয় তাহলে সে ম্যারির কাছে চিরকৃতজ্ঞ। এরপর সেখান থেকে এসে কার্তিক ভাবতে থাকে ধীরে ধীরে রহস্য যতই উন্মোচিত হচ্ছে সেটা ততই পার্সোনাল হয়ে যাচ্ছে। সিন চলে আসে পুলিশ স্টেশনে। কার্তিক রামাইয়াকে 1992 সালের অনুপমা শেট্টির কেস ফাইল বের করে আনতে বলে। তখনই একজন কনস্টেবল অদ্ভুতভাবে কার্তিককে একবার দেখে নেয়। কার্তিক অনুপমার কেস ফাইল চেক করে দেখে রাজশেখর এই মামলাটি দায়ের করেছিলেন। নেক্সট সিনে ধর্মানা রাজশেখরকে একটি নদীর পাড়ে ডেকে এনে বলে তাকেই এই কেসটি হ্যান্ডেল করতে হবে, যাতে করে এই কেসে তার কোনো নাম না জড়ায়, নয়তো গ্রামে তার সম্মান থাকবে না। এদিকে কার্তিক সিমের দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে কে সেই সিম কিনেছে তা খুঁজে বের করেছে। কার্তিক ফোনে সেই লোকটার ছবি দেখতেছে আর তানভি তখন ফোনে বাড়িতে কথা বলতেছে। কিছুক্ষণ পর কার্তিক তানভির সাথে একটু প্রেমালাপ করে বেরিয়ে আসে। এরপর কিছু লোককে বনের মাঝের রাস্তা দিয়ে দেবী মূর্তি নিয়ে যেতে দেখি। কার্তিক তাদের পাশ দিয়ে একটু সামনে যাওয়ার পরই কিছু গুন্ডা তাকে অ্যাটাক করে মারতে শুরু করে, কিন্তু মূর্তি নিয়ে যাওয়া লোকগুলোকে দেখে তারা কার্তিককে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেই লোকগুলোর একজন তানভীর কাছে কল করে কার্তিকের অ্যাক্সিডেন্টের কথা জানায়, আর ঠিক তখনই তানভীর পিছনে কার্তিককে দেখতে পায়। এটা আসলে সত্যিকারের কার্তিক নাকি বাংলার কোনো ভূত সেটা একটু সামনে গেলেই জানতে পারবেন। নেক্সট সিনে বিক্রমকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি। কার্তিক বিক্রমের পাশে বসে থেকে পুরো ঘটনাটা শোনে আর সিন হালকা ফ্ল্যাশব্যাকে আসে। কার্তিকের রয়্যাল এনফিল্ড বাইকটা বিক্রমের খুব ভালো লাগে, তাই সে তানভীর থেকে কার্তিকের বাইকের চাবি আর জ্যাকেট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এই সময়ে কিছু গুন্ডা তাকে অ্যাটাক করে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। এই সময় ধর্মানা আর বিনা হাসপাতালে আসে। ধর্মানাকে দেখে একটু অন্যরকমই লাগে, হয়তো গুন্ডা লাগানোর প্ল্যানটা তারই ছিল। তো যাই হোক, কার্তিক বুঝতে পারে গুন্ডারা বিক্রমকে নয় তাকে মারতে এসেছিল। সিন চলে আসে রাজশেখরের অফিসে। কার্তিক সেখানে এসে জানতে পারে রাজশেখর তাকে আগে থেকেই চিনে ফেলেছে যে সে আসলে পুলিশ। তাই কার্তিক রাজশেখরের কাছে ধর্মানার ওয়াইফ অনুপমার কেস সম্পর্কে জানতে চাইলে রাজশেখর তাকে বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে আসে। ধর্মানা আর রাজশেখর ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। 25 বছর আগে দাইভাকোলা অনুষ্ঠানের দিনে সকলের একসাথে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাই সে ধর্মানাকে ডাকতে তার বাড়িতে এসে দেখে ম্যারি অনুপমাকে মেরে ফেলে রান্নাঘরে যাচ্ছে। রাজশেখর তখন পাশে থাকা একটি লাঠি হাতে নিয়ে অনুপমার কাছে এসে দেখে অনুপমার মাথা থেকে রক্ত পড়ছে। এই সময় পাশের রান্নাঘর থেকে ম্যারির আসার শব্দ শুনে সে লুকিয়ে পড়ে। ম্যারি তখন দা হাতে বেরিয়ে এসে ধর্মানার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। রাজশেখর ম্যারিকে ধরতে গেলে ধর্মানা তাকে ডাক দিয়ে তাকে সাহায্য করতে বলে। তখন রাজশেখর পুলিশ স্টেশনে কল করে এই ঘটনাটা জানায়। এই সময় অনুপমা নিঃশ্বাস নিতে শুরু করলে ভাস্করও সেখানে আসে। তারা তিনজন মিলে অনুপমাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তাতেই অনুপমা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে সিন বর্তমানে আসে। একদিন সকালে কার্তিক বারান্দায় দাঁড়িয়ে কফি খাওয়ার সময় ধর্মানাকে অনুপমার সমাধির কাছে আসতে দেখে। ধর্মানার সমাধির পাশে দাঁড়িয়ে 25 বছর আগে আজকের এই দিনের কথা বলতে থাকে, কারণ এই দিনেই ধর্মানা তার স্ত্রী আর সন্তানকে হারিয়েছে। এই সময় কার্তিক অনুপমার জুয়েলারিগুলো সমাধির উপরে রাখলে ধর্মানা তার থেকে জানতে চায় এগুলো সে কোথায় পেয়েছে। কার্তিক বলে সে এগুলো তার পুরনো বাংলাতে পেয়েছে, কিন্তু এগুলো কার সেটা সে জানতে চাইলে ধর্মানা বলে সে পুলিশের কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তখন কার্তিক বলে সে এখানে কোনো পুলিশ হিসেবে নয়, সে একজন সন্তান হিসেবে এটা জানতে চায়, কারণ এগুলো তার মায়ের জুয়েলারি। এটা শুনেই ধর্মানা চমকে ওঠে। তখন কার্তিক বলে ম্যারি তার যে সন্তানকে নিয়ে গিয়েছিল সে আর অন্য কেউ নয়, কার্তিক নিজেই। এরপর কার্তিক ধর্মানার কাছে অনুপমার মারা যাওয়ার সত্য ঘটনা জানতে চাইলে ধর্মানা বলতে শুরু করে আর সিন স্কিপ হয়ে ফ্ল্যাশব্যাকে যায়। দাইভাকোলা অনুষ্ঠানের দিন ধর্মানা অনুপমাকে অনুষ্ঠানে নিয়ে যাবে বলেছিল, কিন্তু কোনো এক কারণে সে দেরি করে বাড়িতে আসে। তখন অনুপমা তার কাছে জানতে চায় সে কোথায় গিয়েছিল। ধর্মানা মিথ্যা অজুহাত দিলে অনুপমা বলে রাজশেখর তাকে ফোন করে তার অপকর্মের সব কথা বলেছে।
তখন ধর্মানা রেগে গিয়ে অনুপমাকে পিছনের দিকে ধাক্কা দিলে অনুপমা একটা পিলারের সাথে আঘাত পেয়ে পড়ে যায়। ধর্মানা দেখে অনুপমার মাথা থেকে রক্ত পড়তেছে, সে কি করবে বুঝতে পারে না। এই সময় ম্যারি চাবি ফেরত দিতে আসলে ধর্মানা ভয়ে অনুপমার রক্ত নিজের মুখে লাগিয়ে শুয়ে পড়ে। আর সিন বর্তমানে চলে আসে। কি আজব একটা অবস্থা, ঘটনা একটাই কিন্তু ম্যারি গল্পটা বলেছে একরকম, রাজশেখর বলেছে অন্য আরেক রকম, এখন আবার ধর্মানার থেকে শুনতে গিয়ে শুনলাম অন্য আরেক রকম। সামনে আরো ভার্সন আছে কিনা আল্লাহ মালুম। তো যাই হোক, ধর্মানা কার্তিককে বলে দুনিয়াতে এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে, যেখানে বাবা তার ছেলেকে বলছে সে তার মাকে খুন করেছে। এরপর ধর্মানা কার্তিককে বলে সে আইন অনুযায়ী যেন তাকে শাস্তি দেয়। কিন্তু কার্তিক বলে সে এখানে কোনো পুলিশ অফিসার হিসেবে আসেনি, সে একজন সন্তান হিসেবে সত্যটা জানতে এসেছে। সিন চলে আসে হাসপাতালে। কার্তিক তার মা অনুপমা শেট্টির পোস্টমর্টেম ডক্টর সুধাকরের খোঁজে স্থানীয় হাসপাতালে এসেছে। কিন্তু কার্তিক রিসেপশনের মেয়েটির থেকে জানতে পারে সেখানে সুধাকর নামের কোনো ডক্টর নেই। কার্তিক তখন পোস্টমর্টেম রিপোর্ট দেখালে মেয়েটি অনেক পুরাতন ফাইল চেক করে ডক্টর সুধাকরের ডিটেলস বের করে। কার্তিক তখন ডক্টর সুধাকরের অ্যাড্রেস নিয়ে তার বাসায় দেখা করতে আসে। কার্তিক অনুপমার পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে ডক্টর সুধাকর বলে এটা তার কাছে ফিরে আসতে অনেক লম্বা সময় নিয়েছে, কারণ তার ক্যারিয়ারে এটাই একমাত্র বড় ভুল ছিল যা সে শুধরে নেওয়ার অপেক্ষা করছে। এরপর ডক্টর